হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমি চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রথমে আমরা একটা কথা বলি। স্টক মার্কেট আমরা বলতে কি বুঝি? এমনি নরমালি যারা আমাদের নরমাল ভাষায় বলি, আরে বাবা একটু স্টক মার্কেট খেলছিস তো জুয়া খেলছিস, তাই না? তো দেখো বন্ধু, প্রথমে একটা কথা বলি, স্টক মার্কেট কিন্তু জুয়া বলে এরকম যে ব্যাপারটা, হ্যাঁ জুয়ো জিনিস আছে। তো সেখানে কিছু কিছু পার্টি আছে। ওকে। তো সেই ভাগগুলো, যেমন ধরো স্টক মার্কেটে অনেকগুলো দিক আছে। তো তার মধ্যে একটা পার্ট থেকে এফএনও, একটা থেকে ইন্টারডে, একটা থেকে ইনভেস্টিং। তো আমরা যে জিনিসটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে ইনভেস্টিং। বাট বেশিরভাগ কি জানো তো, আমরা প্রথমেই যারা স্টক মার্কেটে আসি, আমরা একটা ধারণা নিয়ে আসি যে এখানে একটা এমন একটা জায়গায় যেখানে রাতারাতি বড়লোক হয়ে যায়। এরকম কিন্তু স্টক মার্কেটের ব্যাপার না। স্টক মার্কেটে যেরকম রাতারাতি বড়লোক করবে, সেটা হয়তো 10টা বা 100টা ট্রেডের একটা, বাট বাকি ট্রেডগুলো কিন্তু তোমার এগেনস্টে যাবে। তো সেখানে স্টক মার্কেট থেকে কনস্ট্যান্টলি ইনকাম বা আমরা যদি আমাদের ওয়েলথ জেনারেশন করতে চাই ইন ফিউচারে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইনভেস্টিং করাটাই বেস্ট অপশন। তো দেখো, এখানে স্টক মার্কেট যদি কেউ আমাদেরকে বলে থাকে স্টক মার্কেট জুয়া, তো সেক্ষেত্রে কিন্তু জুয়া না। আমরা যদি ঠিক জায়গায় স্টক মার্কেটটাকে জেনে তার সম্বন্ধে ধারণা অর্জন করে যদি আমরা নিজেদের ডিসিশন নিয়ে থাকি, তো সেখানে কিন্তু আমাদের স্টক মার্কেটটা কখনোই জুয়া হিসেবে আসবে না। তো প্রথমে, স্টক মার্কেটটা কি জায়গা? তো এখানে একটা সোর্স অফ ফান্ড থাকে, যেটা কি হয় কোম্পানির জন্য। তো এখানে কি হয় না, বড় বড় কোম্পানি, যখন একটা কোম্পানি একটা তার নিজের মানে পরিধিটা, সে যে প্রোডাকশন করছে বা তার আয়তনটা যখন বৃদ্ধি করতে চাইবে, তো তখন তার হিউজ পরিমাণ ক্যাপিটাল লাগবে। তো সেই ক্যাপিটালটা কোথা থেকে আসবে? নাই স্টক মার্কেট থেকে আসবে। আর এর জন্য কোম্পানি ইস্যু করে কি আইপিও। তাহলে কোম্পানি একটা যখন কোনো স্টক মার্কেটে আসবে, সে আইপিওর মাধ্যমে স্টক মার্কেটে আসলো। আর আমরা যারা ছোট ছোট ইনভেস্টর থাকি, আমরা কি করি? আমরা এই আইপিতেও অ্যাপ্লাই করতে পারি, বা আইপিও যখন লিস্টেড হয়, লিস্টেড হয়ে যাওয়ার পরে আমরা সেই স্টকটাকে কিনতে পারি। কিন্তু বেশিরভাগ আমরা যারা ইনভেস্টার, ছোট ছোট ইনভেস্টাররা, আমরা সবসময় কি করি? প্রাইসের পেছনে ছুটতে থাকি, তাই না? আমরা প্রথমে প্রাইসের দিকে ছুটতে থাকি। আমরা কোম্পানির ভ্যালুয়েশন করি না। আমরা ভ্যালুয়েশন করি কতটা প্রফিট হচ্ছে, কতটা দাঁড়িয়ে আমরা 10% বা 2%, যার যেরকম টার্গেট থাকে সেই প্রফিটটা আর্নিং করতে পারি। এখানে কিন্তু আমরা ভুল করি। আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে কোম্পানির ফান্ডামেন্টাল। দেখো, টেকনিক্যাল অ্যানালিসিস তো অবশ্যই থাকবে, কিন্তু সেটা আগে আমাকে সিলেকশন করতে হবে যে আমি কোন স্টকটাতে আমি ইনভেস্ট করব। তো দেখো, এখানে আমরা যখন স্টক মার্কেটে আসি, তো সেখানে অনেকগুলো টার্ম আমরা শুনতে পাবো, তাই না? তো তার মধ্যে আমি ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলোতে পরে ঢুকছি, যেখানে পি রেশিও থাকবে, যেখানে আমাদের বুক ভ্যালু থাকবে, মার্কেট ক্যাপিটাল থাকবে, এইসব জিনিসগুলো আসবে। তো তার আগে আমাদেরকে যেটা জানতে হবে, দেখো, আমাদের এই আইপিও কোম্পানি তো থাকছে। তো কোম্পানিটা কতগুলো সেক্টর বা ইন্ডাস্ট্রিতে ডিস্ট্রিবিউট হয়। তো যেমন ধরো, একটা ইন্ডাস্ট্রি ধরো সিমেন্ট। তো সিমেন্ট অনেকজন প্রোডাকশন করে। তো সিমেন্টের বড় বড় কোম্পানি যেমন এসএসসি আছে, তারপর লাফার্জ আছে, তারপর আল্ট্রাটেক আছে। তো এরকম অনেক অনেক কোম্পানি আছে। এই সমস্ত কোম্পানিকে আমরা যদি একসাথে বলি, তো সেটাকে আমরা বলবো ইন্ডাস্ট্রিজ। আর এই ইন্ডিভিজুয়াল যখন চলে আসবে, এগুলো হয়ে যাবে আমাদের কোম্পানি। এবার আমরা যখন ইনভেস্ট করি, আমরা কি করি? এই কোম্পানির একটা ছোট্ট, যদি আজকে আমরা একটা কোনো শেয়ার পারচেস করলাম, তো শেয়ার পারচেস করা মানে কি? এই যে কোম্পানির আছে, এই কোম্পানিটার যে মালিকানা, তার একটা অংশ আমরা পারচেস করে থাকি। ওকে। আর সেই অংশটার ভ্যালুটা যদি আমরা ঠিকঠাক নির্ধারণ করতে পারি, অর্থাৎ যদি আমরা আন্ডার ভ্যালুয়েশন স্টক সিলেকশন করতে পারি, তো সময় বা আমাদের ধৈর্য যদি থাকে, সেই আন্ডার ভ্যালুয়েশন স্টকটা পারফরমেন্স করবে। এবার এখানে স্টকের যে পারফরমেন্সটা করবে, সেই স্টকের পারফরমেন্স আমাদের কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। তো সেই বিষয়গুলো হলো, দেখো, আমাদের ধরে নিচ্ছি আমরা একটা স্টক পারচেস করলাম। তো এখানে কিন্তু মানে শেয়ার পারচেস করলাম। তো এই শেয়ার যে পারচেস করছি, শেয়ার মানে আমরা একটা কোম্পানি কিন্তু মালিকানা নিচ্ছি। এবার যদি আমরা প্রশ্ন করি যে স্টকের যে মালিকানাটা আমরা নিচ্ছি, তো সেটা কি সিলেকশন, কি বেসিসে নিচ্ছি? কারো বন্ধু রেফারেন্সে, কোনো চ্যানেল বা কোনো একটা ভিউ থেকে একটা আসছে, এই স্টকটা খুব ইন ফিউচার গ্রোথ করবে, মাল্টিবিঘার। এবার এই শব্দটা খুবই মানে একদম ললিপপের মতো আমরা খেয়ে নিই, তাই না? যে মাল্টিবিঘার স্টক, 2 টাকার স্টক 10 দিনে 10 টাকা বা 20 টাকা হয়ে যাবে। বাট ব্যাপারটা অতটা ইজি না। ঠিক আছে? প্রত্যেকটা স্টক যতখানি ভালো পারফরমেন্স করবে, ততক্ষণ কিন্তু সেই স্টকটা, সেখানে বড় বড় ইনভেস্টর আসবে না। দেখো, আমাদের যদি ইনভেস্টিং করতে চাই এবং যদি আমরা কনস্ট্যান্ট প্রফিট আর্নিং করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আজকে আমি যে স্টকটা পারচেস করলাম,
যেটার ভ্যালু ধরো 10 টাকা, বাট অ্যাকচুয়ালি ভ্যালু হওয়ার কথা 50 টাকা বা 40 টাকা বা 30 টাকা, বাট আমি 10 টাকাতে সেটা আন্ডার ভ্যালু থাকার জন্য পেয়ে গেলাম। তো সেই স্টকটা আমার পারচেস করলাম, এবং আমার পারচেস করার পরে বড় বড় প্লেয়ার্স মানে মিউচুয়াল ফান্ড হোল্ডিং বলো বা এফআই বলো বা ডিআই বলো, যারা ওই স্টকটাকে সিলেকশন করলো এবং পারচেস করলো, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রাইসটা ছিল সেটা ট্রিগার হবে, এবং সেখানে কিন্তু আমরা ভালো প্রফিট আর্নিং করতে পারবো। তো এক্ষেত্রে কিন্তু সেই জন্য আমাদের ভালো স্টক সিলেকশন করতে হবে। তো দেখো এখানে যেরকম আমাদের অনেক আমরা এসএসজি রিপোর্ট, অনেক হার্টবিট রিপোর্ট বা অনেক সমস্ত কিছু চেক করে থাকি, বা গাড়ির অনেক কিছু টেস্টিং হয়, তো যেখান থেকে আমরা কিন্তু বুঝতে পারি তার কন্ডিশন কিরকম। সেরকম একটা কোম্পানির রেজাল্ট মানে তার স্টেবিলিটি কতটা, তার লং টার্মে বেনিফিট কি হবে, তো সমস্ত কিছু তার আমরা ব্যালেন্স শিট বা তার পিএলএন চেক করে সেখান থেকে আমরা কিন্তু বুঝতে পারবো। এবার আমাদের কোম্পানিটাকে যেমন মানে যে কোম্পানিটা সিলেকশন করবো, তো তার আগে আমরা প্রথমে কি করবো, আমাদের ইন্ডাস্ট্রিটা আগে সিলেকশন করবো। ওকে, তো ধরো এখনকার সার্কামস্টান্সে, তো ইন ফিউচারে যেমন ধরো আমাদের যদি দেখি আমরা গ্রিন এনার্জি সেক্টরগুলো বা এআই বেস সেক্টরগুলো, তো এখানে কিন্তু এই সমস্ত সেক্টরগুলো ফিউচার, তো সেটা তোমার ক্ষেত্রে আলাদা হতে পারে। তো প্রথমে আমরা যেটা সিলেকশন করবো ইন্ডাস্ট্রিজ। তো এখানে আমরা যদি এখন গ্রিন এনার্জি যদি আমরা সিলেকশন করি, তো আমাদের যদি গ্রিন এনার্জি এই ইন্ডাস্ট্রি ধরো আমরা সিলেকশন করছি, তো এর মধ্যে আমাদের প্রথমেই যে নামগুলো চলে আসবে সেগুলো চলে আসবে এসজিভিএল, এনএইচপিসি, তারপরে আমাদের চলে আসবে আদানি গ্রিন, আদানি পাওয়ার, তারপরে আছে আমাদের কেপিআই গ্রিন, আরো অনেক আছে। এর সাথে চলে আসবে আমাদের ওরিয়েন্ট গ্রিন পাওয়ার। তো এরকম করে করে অনেক স্টক চলে আসবে, কিন্তু এই সমস্ত মানে কোম্পানি চলে আসবে। এবার এখানের মধ্যে আমাদের কোম্পানিকে সিলেকশন করতে হবে। আমরা এখানে কম্পারিজন করব। কম্পারিজন করব কি, আমরা কিন্তু সাপেস মানে আপেলের সাথে আপেল কম্পারিজন করব, মানে আমরা একটা ইন্ডাস্ট্রির সাথে যে কোম্পানির স্টকগুলো থাকবে তার সাথে সেই কোম্পানির স্টকগুলো কম্পারিজন করব। ওকে, কারণ একটা কোম্পানিতে যে পরিমাণ আমাদের প্রফিট আর্নিং এর সুযোগ থাকে, বা যে পরিমাণ র মেটেরিয়াল কস্টিং বলে যায় বা পি রেশিও থাকে, সেটা কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রির থেকে আলাদা হয়। তো আমরা যখন স্টক কম্পারিজন করবো, তো সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবো যে একই কোম্পানির স্টকটা আমরা কম্পেয়ার করি। হ্যাঁ, এখানে কিছু ফ্যাক্টরগুলো থাকছে, যেমন ডেপ্ট ইকুইটি রেশিও বা যেটা আমরা বলি ডেপ্ট রেশিও, তো সেইটা কিন্তু ইউনিভার্সাল, মানে 0.2 রেশিও থাকে, তো সেগুলো আমরা আস্তে আস্তে ডিটেলস শিখি। তো এইটা কিন্তু বেসিক ফান্ডা। তো আমরা কিন্তু যখন স্টকটা সিলেকশন করব, স্টকটা মানে যে কোম্পানিটা কিন্তু আমরা প্রাইসের উপর বেশি ডিপেন্ড করব না, কারণ কোম্পানির প্রাইসটা কোম্পানির ভ্যালুয়েশন ডিপেন্ড মানে ভ্যালুয়েশন বোঝায় না। কারণ কোম্পানি একটা কোম্পানি যা শেয়ার হোল্ডিং থাকে তার অনলি 7 to 8% বা 10% যেটা হয় কি ফ্রি ফ্লো ক্যাপিটাল থাকে, যেটা মার্কেটে আমরা ট্রেড বা কেনাবেচা করি। বাকি কিন্তু রিজার্ভ থাকে। রিজার্ভ থাকে মানে প্রোমোটার হোল্ডিং থাকে, মিউচুয়াল ফান্ড হোল্ডিং থাকে, এফআই হোল্ডিং থাকে। তো এরা কিন্তু স্টক প্রত্যেকদিন মার্কেটে কেনাবেচা করে না, এদের কাছে হোল্ড থাকে। একটা প্রোমোটার যদি 50% শেয়ার হোল্ড করে থাকে, সেই শেয়ারের হোল্ডিংটা কিন্তু তাতে থাকে, সেটা মার্কেটে ট্রেড হয় না। ট্রেড হয় ম্যাক্সিমাম কিন্তু রিটেল যারা থাকে, আমাদের ছোট খুচরো বিক্রেতা, বা কোনো সময় মিউচুয়াল ফান্ড হোল্ডিং কি করলো, হট করে এটা লামসাম শেয়ার সেল করলো। তো এইভাবে কিন্তু আসবে। তো ম্যাক্সিমাম টাইম কিন্তু স্টক মার্কেটে 10 থেকে 20% এরকম একটা পার্সেন্টেজ স্টক যেটা কি হয় মার্কেটে মানে এক হাত থেকে এক হাত হস্তান্তরিত হয় খুব কুইকলি, কিন্তু বাকি যেটা শেয়ার থাকে সেটা কিন্তু হোল্ড থাকে। তো এই 20% শেয়ার কিন্তু পুরো কোম্পানিটার ভ্যালুয়েশন ডিটারমাইন করছে, যেটা কিন্তু সবসময় ঠিক হয় না। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে। আমি কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের কথা বলছি না, আমরা কথা বলছি ফান্ডামেন্টাল। এবার দেখো ফান্ডামেন্টাল কোম্পানির আমরা তো আলোচনা করবো, আর টার্গেট যে সিলেকশন করবো সেটা ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ কোন ইন্ডাস্ট্রির ইন ফিউচার গ্রোথ আসবে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের অনেক কিছু ম্যাটার চলে আসবে, যেমন ফরেন পলিসিস চলে আসবে, আমাদের দেশের জিডিপি চলে আসবে, এবং আমরা যেমন এখন এই যে এখন স্টক মার্কেটের ম্যাক্সিমাম স্টক দেখছি ক্রাইসিস হচ্ছে, পড়ছে। তো এখানে কিন্তু যেমন বিদেশে যেটা হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্প বড় বড় ট্রারিফের যেটা বলছে আর কি, তাছাড়া যেটা বলছে আমাদের যুদ্ধ চলছে যাদের, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্টক মার্কেটের উপর এফেক্ট করবে, কিন্তু এতে কি স্টকের ভ্যালুয়েশন এফেক্ট করবে? তো সেটা হচ্ছে কোশ্চেন। দেখো স্টকের ভ্যালুয়েশনে তখনই এফেক্ট করবে যদি কোম্পানির পারফরমেন্স মানে যে সমস্ত কোম্পানি ধরো আমরা ডাইরেক্টলি আমেরিকাতে এক্সপোর্ট করছি মানে করছি, তো তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল এফেক্ট পড়বে, কারণ তাদের সেলের হয় পরিমাণ কমবে বা প্রফিটের পরিমাণ কমবে, বা তাদের বিজনেস ডিস্টার্ব হতে পারে। তো সরাসরি যেখানে যে ক্ষেত্রে এফেক্ট করবে সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো তো তাদের তো ভ্যালুয়েশনে মানে তার পারফরমেন্সেই এফেক্ট পড়বে, কিন্তু স্টকের প্রাইসে সবসময় কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালুয়েশন পাওয়া যায় না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু আন্ডার ভ্যালুয়েশন স্টকগুলো আমরা খুঁজে পাবো।
তো সেখানে আমাদের স্টকটাকে ভালো খারাপ বলতে গেলে আমাদের কি কি মানে কিছু কিছু ব্যাপার আমাদের দেখতে হবে। এক তো হচ্ছে কোম্পানির প্রফিট করছে কিনা, ঠিক আছে? মানে যে কোম্পানির যে প্রোডাক্টটা আছে, ধরো একটা কোম্পানির প্রোডাক্ট, এখন আজকের দিনে কেউ যদি সিআরটি মনিটর তৈরি করে, এরকম একটা কোনো কোম্পানি হয়, এবং যে তার কোম্পানির প্রোডাক্ট চেঞ্জ করছে না, তাহলে ইন ফিউচার কি হবে? সেই কোম্পানির প্রোডাক্টটা অবসলিউট হয়ে যাবে। আর প্রোডাক্ট অবসলিউট হয়ে যাওয়া মানে কোম্পানিটা অবসলিউট হয়ে যাবে। বাট কোন একটা কোম্পানি যারা এআই টেকনোলজি নিয়ে বা কিছু লেটেস্ট ইনোভেটিভ মানে নতুন জিনিস নিয়ে প্রোডাকশন করছে, বা যাদের বিজনেসটা ওটা, এবং যাদের ডিমান্ড থাকবে ইন ফিউচারে, তো সেই সমস্ত কোম্পানি কি হবে? তাদের গ্রোথ তো আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ প্রথমে আমরা যেটা দেখবো যে কোম্পানিটা মার্কেট ক্যাপ কত। তো এখানে মার্কেট ক্যাপটা কোম্পানির কেন আমরা নির্বাচন করবো যে কোম্পানির ছোট না বড়? ওকে, তো দেখো অনেক সময় কি হয়, আমরা প্রথমে কোম্পানির প্রাইসটাকে দেখে নিই। 5 টাকা 6 টাকা প্রাইস, বা 100 টাকা প্রাইস, বা 2000 টাকা প্রাইস হলে কোম্পানি বড়, খুব বড় হেভি শেয়ার, এরকম ঠিক ব্যাপার না। অনেক সময় দেখবে 100 টাকা বা 100 কোটি টাকার একটা কোম্পানি যার শেয়ার প্রাইস 200 টাকা, বা একটা 50,000 70,000 ক্যাপিটালের কোম্পানি যার শেয়ার প্রাইস 20 টাকা। তো এখানে কিন্তু আমাদের দেখতে হবে কোম্পানির শেয়ার প্রাইস আমরা ফ্যাক্ট করবো না, আমরা সবসময় দেখবো যে কোম্পানির মার্কেট ক্যাপিটাল কত, সেটা লার্জ ক্যাপ না সেটা মিড ক্যাপ, সেটা স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ। ওকে, এবার এখানে কি থাকে না, এখানে ডিপেন্ড করবে স্টকের রিস্কটা কতটা। অর্থাৎ আমরা যদি লার্জ ক্যাপের দিকে ইনভেস্ট করতে যাই, তাহলে আমাদের ওখানে রিস্কের পরিমাণটা কম হবে। আর মিড ক্যাপ হলে যত আমরা এদিকের দিকে যাব, তত কোম্পানির রিস্কে মানে আমাদের ইনভেস্টমেন্টের রিস্কের পরিমাণটা বাড়তে থাকবে। কারণ একটা ছোট্ট কোম্পানি যত তাড়াতাড়ি ইনসলভেন্ট হবে বা একটা ছোট মানে বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকবে, সেখানে এক্সট্রা বড় কোম্পানি কিন্তু মানে চলে যাওয়ার বা মার্কেট থেকে উড়ে যাওয়ার বা বন্ধ হয়ে যাওয়ার কিন্তু অনেক মানে খুব এতটা ইজি ব্যাপার না। আর কি হয়, বড় বড় কোম্পানি অনেক প্রোডাক্ট ক্লাস মানে ভেরিয়েশন থাকে। যেমন ধরো আজ যদি আইটিসি ধরে নিই, আইটিসির কত তোমার সেক্টর আছে, মানে কত ধরনের প্রোডাক্ট তারা বের করছে। তো এই অনেক প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন থাকে। এবার তাহলে আমরা প্রথমে আমরা যেটা দেবো কোম্পানির মার্কেট ক্যাপিটাল। তো মার্কেট ক্যাপিটালে আমরা কি দেবো? কোম্পানির রিস্কটা আমরা পেয়ে যাব। এবার এখানে তারপর হবে কোম্পানির প্রফিট। তো এইখানে প্রফিটের মধ্যে আমাদের কি কি চলে আসবে? রেভিনিউ চলে আসবে, আর এক্সপেন্স চলে আসবে, ঠিক আছে? তো এবার একটা সিম্পল হিসাব দেখো, একটা আমি যদি একটা কোনো কোম্পানির ডাটাবেস নিয়ে নিচ্ছি, ধরো আজকে 2025 2024, এটা দিক থেকে করি তাহলে সুবিধা হবে। তো কোনো কোম্পানির যদি মানে এটা একটা ইয়ার ধরে নিচ্ছি, রেভিনিউ গ্রাফটা দেখো যদি এরকম এরকম থাকে, তাহলে দেখো এরকম যদি কোনো একটা কোম্পানির রেভিনিউ গ্রাফ দেখি, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারবো যে কোম্পানির যে প্রফিটটা করছে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি কনস্ট্যান্ট ভাবে বেড়ে চলেছে। আর কোম্পানি যদি রেভিনিউ প্রত্যেক বছর যদি এরকম গ্রোথ থাকে, তাহলে কি হবে? কোম্পানি যখন রেভিনিউ বাড়বে, রেভিনিউ বাড়ার সাথে সাথে কি করবে? কোম্পানি এক্সপেনশন করবে। অর্থাৎ আজকে একটা যদি মানে ধরো একটা কোম্পানি, সিমেন্ট কোম্পানি ধরে নিচ্ছে একটা, তার যদি প্রোডাকশন ক্যাপাসিটি 10 মিলিয়ন টন হয়, এবং সে যদি কন্টিনিউয়াস প্রত্যেক বছর প্রফিট গেইন করে, তাহলে নেক্সট ইয়ার কি করবে? সেটা প্রোডাকশন ইনক্রিজ করবে। আর এইভাবে কি হবে না, কোম্পানি যত ইন ফিউচার বাড়তে থাকবে, তার রেভিনিউটা পরিমাণ যখন কনস্ট্যান্ট থাকবে, তার কিন্তু গ্রোথটা বাড়তে থাকবে। আর এই যে রেভিনিউটা, এটা কিন্তু কোম্পানির কোয়ার্টারলি হয়, অর্থাৎ কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4, লাস্টলি ইয়ার এন্ডিং। আর এই জিনিসটা কিন্তু স্টকের প্রাইসকে অনেকটা ভ্যারি করে। ওকে, কারণ ধরো আজকে কোনো একটা কোম্পানির স্টকের প্রফিট এই জায়গায় ছিল, ওকে, বাট নেক্সট কোয়ার্টারে যখন রেজাল্ট আউট হলো, প্রফিটটা এই জায়গায় না হলো, তাহলে এখানে কি হলো? প্রফিটটা ডিক্লাইন হলো। যখনই কোনো কোম্পানির প্রফিট ডিক্লাইন হবে, সঙ্গে সঙ্গে কিন্তু স্টক মার্কেট কি হয়, তার প্রাইসের উপরটা অনেকটা এফেক্ট হয়, সেই প্রাইসটা অনেকটা আপ ডাউন হয়। তো এক্ষেত্রে আমরা হয়তো দেখলাম না যে স্টকটার প্রফিটটা কেন কমলো। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোম্পানির যে রেজাল্ট আউট হয়, বা কোম্পানি একটা ইনভেস্টর আর্নিং কল করে, ওকে, তো সেই আর্নিং কলে কোম্পানি বলে যে তার এই যে প্রফিটটা এত মার্জিনটা ডাউন কেন হলো, বা এই
প্রফিটটা কি কারণ হয়েছে, তার কোন কোন খাতে এক্সপেন্স বেশি হয়েছে বা রেভিনিউটা কেন কম হয়েছে, সবকিছু কিন্তু এই মিটিং এ বলে। এবং এই মিটিং গুলো কিন্তু বড় বড় মিউচুয়াল ফান্ডের হাউসের যারা মানে ফান্ড ম্যানেজার থাকে বা এরকম বড় বড় লেভেলের যারা ইনভেস্টর থাকে, বড় বড় ইনভেস্টর থাকে, তারা কিন্তু এইসব জিনিসগুলো শোনে। ওকে, আর আমরা যারা ছোট রিটেলার থাকি বা ছোট যারা ইনভেস্টর যারা থাকি, তারা আমরা কি করি, প্রথমেই যাই যে কোনো একটা স্টক নিই, আমরা ট্রেড করতে চলে যাই। তো তার আগে কিন্তু বন্ধু স্টকটাকে আগে ভালো করে আমাদের বুঝতে হবে এইসব বেসিক জিনিসগুলো। তো দেখো এই জিনিসটা, আমরা কোনো কোম্পানি কোনো রেভিনিউ ফট করে যদি গ্রাফ ডাউন হয়, তো সেটা দেখে কিন্তু তার এফেক্টটা চলে যাবে সোজাসুজি প্রাইসের উপরে। তার প্রাইসটা কিন্তু একদম এরকম যেতে যেতে ডাউনে চলে আসবে। ওকে, তো এখানে অনেক কিছু ব্যাপার থাকবে। ব্যাপারটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে ফাইনাল তার পিএল স্টেটমেন্টে চেক করে যে অ্যাকচুয়ালি কোম্পানির প্রফিটটা কেন ফল হয়েছে। যদি সত্যিকার পজিটিভ কোনো নিউজ থেকে হয়তো দেখা যাবে এই বছর এই রিলেটেড সমস্ত যে ইন্ডাস্ট্রিরই একই অবস্থা, বা অনেক বিজনেস থাকে যেটা সিজনাল বিজনেস থাকে, যেখানে একটা সিজনের উপরে তার হিউজ সেল হয়, নেক্সট সিজনে গিয়ে তোমার সেল কমে যায়। তো সেরকম যদি আমরা ইন্ডাস্ট্রি ধরি, তো আমাদের যেটা সুগার ইন্ডাস্ট্রি থাকে, চিনি তৈরি হয়, তো তাদের কিন্তু সিজনাল ব্যবসা, মানে একটা সময় প্ল্যান্ট চলে, বাকি সময় প্ল্যান্ট বন্ধ থাকে। তো এখানে কিন্তু আমাদের কোম্পানির যেটা দেখবো, রেভিনিউ গ্রোথটা যেন একটা কনস্ট্যান্ট বা একটা স্ট্যান্ডার্ড হয়। অর্থাৎ এই বছর কমেছে, তো তারপরে যেন আমরা দেখে নিই এইটা যেন আপ থাকে। ওকে, এবার এইটা যদি আপ না থাকে, এবার ধর একটা একটা কোম্পানির গ্রাফ থেকে আছে, দেখো ধর একটা কোম্পানি, ওকে, যার প্রফিটটা প্রথমে ছিল এরকম, তারপরে এরকম, ওকে। তো দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা প্রফিট অ্যান্ড লসের প্রফিট অ্যান্ড লস। তো দেখো প্রত্যেকটা প্রথম কোম্পানি প্রফিট 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 করতেছিল, তারপর থেকে কি হলো, কোম্পানি লসে রান করলো। তো এরকম যদি কোনো আমরা কোম্পানির গ্রাফ দেখি, তো এখানে কি হয় দেখবে, কোম্পানির প্রাইসের গ্রাফটা কিরকম হয়ে যাবে তখন। এখানে যদি কোম্পানির শেয়ার প্রাইস 100 টাকা হয়, তো সেটা আস্তে 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 এইভাবে কিন্তু চলতে থাকবে। তো দেখো এইখানে যখন আমরা এরকম কোম্পানি দেখি, আমরা অনেকে কি করি, আরে বাবা 10 টাকা শেয়ার পাচ্ছি, 10 টাকা কোম্পানি পাচ্ছি, খুব সস্তায় পেয়ে যাচ্ছি, তাই না, আমরা কি করি, কিনে নিই। আর এইসব স্টক গুলোতে কি হয়, আপার সার্কিট থাকে, আপার সার্কিট লোয়ার সার্কিট। এই আপার সার্কিট লোয়ার সার্কিটটা হচ্ছে প্রাইস ব্র্যান্ড, মানে একদিনে একটা কোম্পানির স্টক ভ্যালু কতটা চেঞ্জেস হবে। তো এটা তিনটে হয়, একটা 5%, 10%, আর ওটার একটা 20%। তো এরকম যখন প্রাইস ব্যান্ড থাকে, অর্থাৎ যে কোম্পানির প্রাইস ব্যান্ড 5% থাকবে, তার +5 -5 এই রেঞ্জে কোম্পানির স্টকের প্রাইসটা ভ্যালু করবে, মানে ভ্যারি করবে। যার 10% থাকবে, ওই রেঞ্জে ভ্যালু করবে 20%, 20%। এখানে কিন্তু সার্কিটে স্টক থেকে প্রথমত একটু দূরে থাকা ভালো, কারণ সার্কিট স্টক গুলো এক্সিট আউট বা ইন, কখন এক্সিট করবো কখন ইন করবো, সেটা কিন্তু খুব চাপের ব্যাপার থাকে। আর এখানে কিন্তু আবার যদি ট্র্যাপ হয়ে যায়, আমাদের কিন্তু ক্যাপিটাল অনেকটাই গন আউট। তো দেখো এবার আমাদের নেক্সট যেটা আমরা দেখবো, আমরা কি শিখলাম, একটা হচ্ছে কোম্পানি ব্যালেন্স শিটের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ওন ক্যাপিটাল, ঠিক আছে, একটা ওন ক্যাপিটাল, আর একটা থাকে লোন ক্যাপিটাল বা ডেপ্ট। তো এবার এই ডেপ্টটার জন্য আমাকে কি করতে হয়, কোম্পানিকে কোম্পানিকে এই ডেপ্টের জন্য ইন্টারেস্ট পে করতে হয়। ওকে, তো কোম্পানির যত ডেপ্ট বেশি হবে, তত কি হবে, কোম্পানির প্রফিটের পোর্শন কম থাকবে। এর সাথে আরেকটা রিস্ক যেটা হবে, কোম্পানি যখন কোনো বছর যদি লসে থাকে, তো তাহলে কি হবে, তার ডেপ্টের যে ইন্টারেস্টটা সেটাও তাকে পে করতে হবে। এবং যদি ইন্টারেস্টটা পে না করতে পারে, তাহলে কি হবে, নেক্সট ইয়ার সেই ডেপ্টটা আরো বাড়তে থাকবে। আর সেরপর আস্তে আস্তে কি হবে, কোম্পানিটার সলভেন্সি মানে তোমার ব্যাংকরাপ্টের দিকে চলতে থাকবে। তো এই ডেপ্ট রেশিওটা কিন্তু আমাদের দেখতে হবে। তো এখানে ডেপ্ট রেশিও আমরা দেখবো, তার সাথে আমরা কি দেখবো, কোম্পানির হোল্ডিং প্যাটার্ন। এবার হোল্ডিং প্যাটার্নের মধ্যে কি কারা কারা থাকে একটু আমরা বললাম, একটা হচ্ছে কোম্পানির প্রমোটার, তারপরে মিউচুয়াল ফান্ড, তারপর এফআই,
তারপর ডিআই, তারপরে রিটেলার। ওকে, তো এখানে নর্মালি প্রমোটারদের কত থাকে, 70%। ঠিক আছে, তো এইটা দেখবে অনেক সময় কি হয় 54, 55 এরকম পার্সেন্ট থাকে। মিউচুয়াল ফান্ড হোল্ডিং দেখবে 1 to 10%, কোনো কোনো ক্ষেত্রে 20% দেখতে হবে। এফআইআর দেখবে 7 to 10% থাকে, কিছু কিছু শেয়ারে 40%, 30% থাকে। আর তোমার আমাদের যেটা থাকে ডিআই যেটা থাকে, মানে ডোমেস্টিক যেটা থাকে, তাহলেও দেখবে 3 to 4%, কখনো কখনো 14%। এটা স্টক অনুযায়ী ভ্যারি করে। আর যেটা আমাদের পিইউসি স্টক গুলো হয়, তার ক্ষেত্রে দেখবে এখানে 80% অ্যাভাব থাকে। ওকে, তো কোম্পানির এটা 50। এবার দেখো, যত কোম্পানির রিটেল মানে প্রমোটার, মানে এখানে কি কোম্পানির মালিক। এবার আমরা কোনো কোনো দেখবে কিছু যেগুলো পেনি স্টক হয়, সেক্ষেত্রে কি হয় প্রমোটার হোল্ডিংটা 0 থাকে, আর এখানে কি হয় রিটেলের কাছে 100% থাকে। আর যেখানে এই মিউচুয়াল ফান্ডের কাছেও 0, এফআই এর কাছে 0, আর ডোমেস্টিক্স এর কাছে 0, তাহলে টোটালটা হচ্ছে রিটেলের কাছে। আর এই স্টকের প্রাইস থাকে দেখুন 1 টাকা, 2 টাকা, কখনো কখনো 10 টাকা এরকম থাকে। ওকে, তো এখানে কিন্তু কোম্পানির যদি হোল্ডিং প্যাটার্নটা এরকম থাকে, তো সেটাও কিন্তু একটা রিস্ক। কেন, টোটাল এখানে যে কোম্পানির মালিক, সে কিন্তু অলরেডি কোম্পানিটাকে বেঁচে দিয়ে চলে গেছে, এখন চলছে রাম ভরসায়, অর্থাৎ পুরোটাই চলছে মালিক রিটেলারের কাছে। তো এখানে যদি রিটেলারের কাছে যদি পুরোপুরি হোল্ডিং থাকে, তো সেক্ষেত্রে ডিসিশন মেকিং পাওয়ার কার কাছে থাকবে, আর কোম্পানির স্টেবিলিটি কোথায় যাবে, তাই না? এবার এখানে মিউচুয়াল ফান্ড যারা থাকে, তো মিউচুয়াল ফান্ড হোল্ডিং মানে অ্যাকচুয়ালি কি, দেখো আমরা যে সমস্ত এসআইপি করে থাকি বা যে সমস্ত মিউচুয়াল ফান্ড করি, এখানে যে টাকাটা থাকে সেই টাকাটা মিউচুয়াল ফান্ড কি করে, সেই টাকাতে কখনো কখনো ডেপ্ট ইনভেস্ট করে, কখনো লার্জ ক্যাপে, কখনো মিড ক্যাপে, কখনো স্মল ক্যাপে তারা ইনভেস্ট করে থাকে, এবং তাদের সিলেকশনে কিন্তু স্টকগুলো ভালো ভালো সিলেকশন করে। আমরা যতই নিজেদেরকে ইনভেস্টার বলি বা যতই আমরা অ্যাডভান্স ভাবি, কিন্তু ওদের মানে ওনাদের টেকনোলজি একটা ফান্ড হাউসের যে স্কিল বলো বা যে এক্সপিরিয়েন্স বলো, সেটা আমাদের থেকে অনেকটা হাই থাকে। তো তাদের কাছে যে স্টকের সিলেকশন গুলো থাকে, সেটা অনেকটা তারা মানে অ্যানালিসিস করার পরে সেই স্টকে তারা কিন্তু ইনভেস্ট করে। তো এখানে যেমন মিউচুয়াল ফান্ডের হোল্ডিং, এখানে যদি কোনো স্টকে থাকে 2% থেকে বা ভ্যারি করে ওটা, ঠিক আছে, তো 10% এরকম এরকম থাকে। তো মিউচুয়াল ফান্ডের হোল্ডিং কোনো একটা স্টকে আমরা যদি দেখি, তো সেই স্টকটা কিন্তু একটা ভালো স্টেবল, আমরা বলবো না মানে বলতে পারি, কারণ সেটাতে মিউচুয়াল ফান্ড হোল্ডিং আছে। তো এটা একটা যেমন ভালো দিক, জাস্ট একটা ভালো দিক। এই মানে মিউচুয়াল ফান্ড হোল্ডিং মানে সেটা 100% মানে খুবই স্টেবল হিসেবে ইনভেস্ট করা যায় এরকম কিন্তু কথা আমি বলবো না, সেটা আপনারা বুঝবেন। আমরা কিন্তু জানার চেষ্টা করছি কোন স্টকটা ভালো এবং কোন স্টকটা সিলেকশন করার সময় যাতে আমাদের ভুল না হয়। অর্থাৎ আমরা যে স্টকটা সিলেকশন করব, এবং স্টকটা সিলেকশন এমনভাবে করব যাতে আমাদেরকে নেক্সট 2-3 বছর স্টকের প্রাইস ডে টু ডে চেক না করে আমরা স্টেবল থাকতে পারি। অর্থাৎ আমরা একটা লং টার্ম ইনভেস্ট করবো। দেখো, শর্ট টার্ম আমরা ইনভেস্ট করবো কিছু কিছু, আমরা যদি ধরে নিই আমাদের ক্যাপিটাল, এখানে ক্যাপিটাল ম্যানেজমেন্টও থাকে, আমরা যদি 1 লাখ টাকা একটা ক্যাপিটাল হয়, তো তার আমাদের অনেকগুলো পার্টে আমরা ভাগ করে নেবো, ঠিক আছে। কিছুটা পোর্শন রাখবো আমাদের ইকুইটি, যেটা আমরা ট্রেড করবো, এর মধ্যে কিছুটা পরিমাণ ইটিএফ, কিছুটা মিউচুয়াল ফান্ড, আর কিছুটা আমরা ডে ট্রেডিং জন্য রাখবো। তো এখানে এফএনও কিন্তু আমরা প্রথম ইনিশিয়াল স্টেজে একদম না যাওয়াটাই ভালো। এফএনওর পুরোপুরি কনসেপ্টে আলাদা। এফএনওতে না আমরা কোনো ওনারশিপ পাবো, না কিছু। একটা শুধুমাত্র কন্ট্রাক্ট, যেটার ভ্যালিডিটি শেষে তার ভ্যালু 0, যদি না তুমি অ্যাট দ্য মানি থাকো, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা যখন কোনো স্টক দেখবো, তার এই পোর্শন গুলো হোল্ডিং প্যাটার্নে এই জিনিসটা দেখবো, প্রোমোটার হোল্ডিং কত আছে, মিউচুয়াল হোল্ডিং কত আছে, ফরেন মানে এফআইআই কত, ডোমেস্টিক কত, রিটেল কত। তো রিটেল মানে যেটা আমরা, আমাদের কিন্তু স্টেবিলিটি খুব কম হয়, কারণ আমরা ম্যাক্সিমাম পোর্শন হোল্ড খুব কম করি, শর্ট টার্মে প্রফিট গেইন করার বেশি করি। তো যে ক্ষেত্রে স্টকে রিটেল এর কন্ট্রিবিউশন বেশি থাকবে, তো সেখানে কি হবে, যখনই 10%, 20% সেটা প্রফিট বা দেখতে পাবো, এখানে কিন্তু আমাদের রিটেল মানে স্টেবিলিটি, মেন্টাল স্টেবিলিটি অনেকটা কম থাকে। আমরা একটুতেই কি করি যে মানে খুব রিয়াক্ট করে বসে থাকি, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু স্টেবল হতে হবে। একটা জিনিস লক্ষ্য করবে, একটা স্টকের একটা মার্কেটে কোনো একটা সার্টেন একটা প্যানিক সিচুয়েশন হলো বা নিউজ আসলো, কতটা পার্সেন্ট মিউচুয়াল ফান্ড তাদের হোল্ডিং ছাড়ছে, বা কতটা পার্সেন্ট প্রমোটার
তার কোম্পানির হোল্ডিং ছাড়ে না। আমরা যারা রিটেল আছি আমাদের পোর্শনটা দেখবো হোল্ডিং চেঞ্জ হতে থাকে। আর দিনে যতটা ভলিউম হয় তার মধ্যে মানে কেনাবেচা হয় তার মধ্যে অনেকটা দেখবে মানে ডেলিভারি পার্সেন্টেজ বলে একটা কথা আছে। তো সেটা দেখে আমরা বুঝতে পারবো যে কতটা স্টক মানুষ নিজের কাছে হোল্ড করছে আর কতটা ইন্টারডে ট্রেডিং করছে বা ডে ট্রেডিং করছে। সেগুলো আস্তে আস্তে আমরা কিন্তু পরপর শিখবো। এবার তাহলে আমরা হোল্ডিং প্যাটার্নের যেটা দেখবো সেটা হচ্ছে এই গুলো দেখবো। এবার এখানে একটা বিষয় আসবে বন্ধু, যদি আমরা প্রোমোটার হোল্ডিং যেটা দেখলাম সেই প্রোমোটার হোল্ডিং এ কিন্তু আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, প্রোমোটার যে শেয়ারটা আছে সেই শেয়ারটা প্লেজড কিনা। মানে কোম্পানির, আমি প্রোমোটার, আমার কাছে কোম্পানির 20% স্টক আছে, বাট আমি 20% স্টকটা ব্যাংকের কাছে কি করেছি, মর্গেজ রেখে দিয়েছি, দিয়ে ওখান থেকে আমি কিছুটা টাকা নিই, আমি আমার অন্য কোনো বিজনেস বা অন্য কিছু সেট আপ করছি। তো তাহলে এখানে কিন্তু সেটা একটা কোম্পানির যদি স্টক যদি প্লেস থাকে তো সেটাও কিন্তু একটা কোম্পানির নেগেটিভ দিক। তো সেখানে কিন্তু আমাদের দেখতে হবে যে কোম্পানির যারা প্রোমোটার আছে তাদের স্টকটা প্লেজ ফ্রি। ওকে, এবার আরেকটা থাকবে যেটা হচ্ছে কোম্পানির বুক ভ্যালু। তো এবারে আমরা যাচ্ছি সোজাসুজি চলে যাব, আমরা গ্রো করি যারা মানে যেই অ্যাপসে আমরা ট্রেডিং করি তো সেখানে কোম্পানির ফাইন্যান্সিয়ালের কিছু কিছু জিনিসগুলো থাকে। ওকে, তো সেই জিনিসগুলোর মধ্যে প্রথমে যেটা থাকে মার্কেট ক্যাপ। তো এখানে মার্কেট ক্যাপ কি হল, নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার, কোম্পানির কত মানে নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার আছে এবং তাদের কারেন্ট প্রাইস। ওকে, তো এখানে মার্কেট ক্যাপ কিন্তু হবে, ধরো কোম্পানির কাছে আমি জাস্ট এক্সাম্পলের জন্য 100 শেয়ার নিচ্ছি, আজকে এই 100টার কোম্পানির শেয়ার আছে, এক একটা শেয়ারের ভ্যালু 10 টাকা, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত হলো 1000 crore। ঠিক আছে, আমি এটা 100 crore করছি, ঠিক আছে, টাকা দিচ্ছি রুপিস। তো তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ হলো 1000 রুপিস। এবার যদি নেক্সট ইয়ার মানে ধরো না 2024-25, ওকে, এখন নেক্সট দিন কি হলো, কোম্পানির এই যে সংখ্যাটা আছে এটা কিন্তু সেম থাকবে, বাট কোম্পানির স্টকের একটা প্রাইস হয়ে গেল 15 টাকা, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ হয়ে যাবে 1500। ঠিক আছে, তাহলে কোম্পানির শেয়ারের সংখ্যা সেম থাকবে, বাট কোম্পানির প্রাইসটা যখন চেঞ্জ হবে তো সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানির মার্কেট ক্যাপও চেঞ্জ হবে। এবার এখানে এই যে কোম্পানির যে সংখ্যা, এই সংখ্যাটা কি সবসময় একই থাকে? এই সংখ্যাটা সবসময় একই থাকে যদি না কোম্পানি মার্জ বা অ্যাকুইজিশন করে, ঠিক আছে, বা স্প্লিট করে। ওকে, এবার এক্ষেত্রে কোম্পানির এই যে 100টা বা এখানে যে আছে এখানে কোম্পানির ফেস ভ্যালু বলে একটা অপশন থাকে। ওকে, তো ফেস ভ্যালুটা কত থাকে, ধরো কোম্পানির ফেস ভ্যালু 10, যদি এরকম ফেস ভ্যালু 10 থাকে তাহলে কি হবে, কোম্পানি 1:10 অনুপাতে শেয়ারটা স্প্লিট করতে পারে। তো সেক্ষেত্রে তখন হয়ে যাবে, আমরা এই নিউজগুলো, এই টার্মসগুলো, কথাগুলো শুনবো, স্প্লিট, তারপর বোনাস শেয়ার, প্রিফারেন্স শেয়ার, রাইট ইস্যু, এই সমস্ত টার্মগুলো একটা একটা আসবে। আর এই জিনিসগুলো কিন্তু কোম্পানির শেয়ারের অনেকটা প্রাইসের উপর থাকবে। আর বন্ধু দেখো, আমরা যে স্টকটাতে ইনভেস্ট করবো সেই স্টকের সম্বন্ধে কিন্তু আমাদের নলেজ রাখতে হবে, অর্থাৎ সেই স্টকের মার্কেটে নিউজ কি আসছে, কোম্পানির পারফরমেন্স কি হচ্ছে, কোম্পানিতে কোনো নিউজ মানে কোনো ইনস্টিটিউট হচ্ছে কিনা, তো সেগুলো আমরা মানে এফেক্ট করে স্টকের প্রাইসের উপরে, কিন্তু স্টকের ভ্যালুর উপর না। এবার দেখো, আমরা যদি পুরোপুরি কি স্টক একবার ইনভেস্ট করে দিয়ে লং টার্মের জন্য চোখ বন্ধ করে থাকতে পারি, তো সেক্ষেত্রে দেখো আমরা থাকতে পারি, কিন্তু যদি আমাদের ব্যাড লাক হয়, আমরা যে স্টকটাতে ইনভেস্ট করছি সেই স্টকেরই সাপোজ কোনো একটা নিউজ চলে আসলো। তো আজকে আমি একটা স্টকে মানে মার্কেটে দেখেছিলাম, একটা জিনফা বলে কোম্পানি আছে, ওদের একটা সিভিল কোর্টে মানে সিবিআই ওদের কিছু হায়ার র্যাঙ্কিং যে স্টাফ আছে ওদেরকে অ্যারেস্ট করেছে। তো সেক্ষেত্রে কি হলো, কোম্পানির স্টকের প্রাইসের উপর হলো 14% ডাউন। ওকে, তো এক্ষেত্রে যদি কোম্পানিতে কোনো অফেন্স মানে ইনসিডেন্ট ঘটে বা কিছু একটা হতে, তো সেক্ষেত্রে কিন্তু স্টকের প্রাইসের উপর এফেক্ট করবে, যেটা সরাসরি স্টকের ভ্যালুয়েশনের উপর কিন্তু এফেক্ট করবে। তো এই জন্য কিন্তু স্টক মার্কেটটাকে আমরা রিস্ক বলে থাকি, কারণ স্টক মার্কেটটা, স্টকের প্রাইসটা কিন্তু আমরা নির্ধারিত করি না, স্টক
আমরা ডিপেন্ড করবে কোম্পানির পারফরমেন্স উপর। আর কোম্পানির পারফরমেন্সটা কিন্তু আমাদের কন্ট্রোলে নেই। ওকে, তাই স্টক মার্কেটটা অনেকটাই ঝুঁকিপূর্ণ জায়গা, যেখানে কিন্তু ইনভেস্ট করার সময় আমাদের চোখ কান নাক সবকিছু খোলা রাখতে হবে। কারণ যেই মুহূর্তে মার্কেটে কিছু একটা ইনপুট আসবে, তার রিয়াকশনে কিন্তু মার্কেটটা অনেক বাউন্স করবে। ওকে, আর আমাদের একটা কথা আছে, স্টক মার্কেটে যখন ইনভেস্ট করব, আমাদের ক্যাপিটালটা কিন্তু অনেকটা ডাইরেক্ট মানে কি অনেক জায়গায় মানে ছোট ছোট ভাগে ভাগ করে রাখবো, মানে অনেকটা মানে একটা স্টকেতে আমাদের সব ক্যাপিটাল কিন্তু ইনভেস্ট করবো না, তাহলে কি হবে? কারণ যদি ওই স্টকটা ফল করে, আমাদের ক্যাপিটাল কিন্তু ফল হয়ে যাবে। আর স্টক মার্কেটে টিকে থাকতে হলে আমাদের কিন্তু ক্যাপিটালকে বাঁচিয়ে রাখতে হবে। আর চেষ্টা করবো আমরা যতটা কম ট্রেড নিই আর প্রফিট বেশি বুকিং করি। কারণ কি হয়, স্টক মার্কেটে ম্যাক্সিমাম যারা আমরা লস করি, আমি লস মেকিং ট্রেডার, প্রফিট করি না। তো যারা লস করি আর কি, তাদের কিন্তু 60 থেকে 70% আমাদের লসের পরিমাণ থাকে চার্জেসে।